না যে সাধারণ মানুষ কতখানি কি বুঝবে, কে দেউলিয়া হলো, কে লোন নিল, কোথায় কোন রাজ্য কিভাবে চলছে। আমরা পাতি বাংলা ভাষায় দেখলাম যে চুপচাপ 1 টাকা করে বেড়ে গেলে, এবং যখন আমরা কম্প্যারিজন করতে শুরু করলাম, আমি শতরূপের কাছে আসছি, তখন দেখছি আমরা দিল্লি হোক, মুম্বাই হোক, চেন্নাই হোক, সেখানেও পর্যন্ত তেলের ক্ষেত্রে, পেট্রোল ডিজেলের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। এখনও তো আমি সবজির ক্ষেত্রে ঢুকিনি। সবজির ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেই পার্থক্যগুলো রয়েছে। আমি এক এক করে আসবো, শতরূপের কাছে আসছি। আমি জাস্ট শুরুতে একটা কথা বলে দিই, আমি এখন চেক করলাম আজকের রিপোর্ট 2রা জুলাই 2024, মধ্যপ্রদেশে তেলের অ্যাভারেজ দাম পেট্রোলের 107 টাকা 44 পয়সা। যাকগে, আমি যে আজকে যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে, তুমি একদম ঠিক কথা বলছো স্বর্ণালী, এবং আমি তোমাদেরকে জাস্ট জানাই, এতক্ষণ যে কথাগুলো বলালো তার সঙ্গে আমি যোগ করছি, গোটা ভারতের বড় শহরগুলোর মধ্যে যে শহরে বিদ্যুতের প্রতি ইউনিট ট্যারিফ হচ্ছে হাইয়েস্ট, সেই শহরটার নাম হচ্ছে কলকাতা। এখানে সঞ্জীব গোয়েঙ্কাকে মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভূষণ না বঙ্গবিভূষণ পুরস্কার দেন। তার বিনিময়ে সঞ্জীব গোয়েঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি কোটি টাকা দেন ইলেকট্রাল বন্ডে। তার সেই টাকার মূল্য আমরা চোকাই প্রতি মাসে সোনার উপর থেকে বেশি দামে বিদ্যুৎ কিনে। এবং আজকে আমরা মনে রাখতে হবে স্বর্ণালী, এটা 2024 সাল, এটা 1924 সাল নয়। আজকের দিনে বিদ্যুৎও মানুষের পেটের খাবারের মতো একটা বেসিক নেসেসিটি। আজকের দিনে ইন্টারনেট একটা বেসিক নেসেসিটি, এগুলো কোনো বিলাসিতা নয়। আজকের দিনে একটা বেসিক নেসেসিটিকে আজকে আমাদেরকে সোনার উপর দামে কিনতে হচ্ছে। কেন না, একটা সরকার কাউকে বঙ্গভূষণ দেবে, আর সে সেই সরকারের চালানো পার্টিকে কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ড দেবে বলে। তুমি একদম, এবং বিদ্যুতের দাম আমরা জানি, এই ট্যারিফ এই লোকসভা ভোট চলাকালীনও ট্যারিফ স্ট্রাকচারটাকে বদল করার নাম করে বিদ্যুতের দাম প্রায় আড়াই গুণ বাড়ানো হয়েছে। শুরু করে দিয়েছে ইতিমধ্যে। দ্বিতীয় কথা হচ্ছে যে পেট্রোল ডিজেলের দাম, সঠিক কথা, বিজেপির আমলে পেট্রোল ডিজেলের যে দাম বেড়েছে, এর সমালোচনা আমরা সবাই করেছি এবং আমার বিশ্বাস সঠিকভাবে করেছি। অভ্র একটা তথ্য দিল যে ইউপিএ আমলে ঠিক কথা, পেট্রোলের দাম এই নিয়ে আমরা সেই সময় মনমোহন সিং গভর্নমেন্টের বিরুদ্ধে অনেক লড়াই করেছি। সেই সময় একটা বাজারে একটা জোক চালু হয়ে গেছিল যে কোনটা আগে 100 টাচ করবে, সচিনের সেঞ্চুরির সংখ্যা নাকি পেট্রোলের দাম। এই সবই সত্যি। আবার এইটাও সত্যি যে মনমোহন সিং গভর্নমেন্টের সময় একটা সময় ইন্টারন্যাশনাল বাজারে ক্রুড অয়েলের দাম ছিল 1 ব্যারেলে 108 টাকা ডলার, 1 ব্যারেল ক্রুড অয়েলের দাম। সেটা বিজেপি আমলে, এখন আবার একটু বেড়েছে, কিন্তু বিজেপি আমলে একটা সময় এসেছিল, সেকেন্ড এনডিএ মোদির ফার্স্ট টার্মের সময় $37 পার ব্যারেলের দামটা নেমে গেছিলো। সেই অবস্থাতেও আমরা দেখেছিলাম $108 ব্যারেল পিছু দাম হওয়ার সময় পেট্রোলের দাম ছিল এই দেশে 90-92 টাকা। যখন ওটা 37-এ নেমে আসলো মোদি গভর্নমেন্টের আমলে, তখন ওটা 115 টাচ করে গেছিলো পেট্রোলের দাম। সুতরাং এগুলো বলতে গেলে তথ্য অনেক বলার আছে, কিন্তু আজকে আমরা আলোচনাটা পশ্চিমবাংলাকে নিয়ে করছি। এইটা ঘটনা বাংলার মানুষ দেখছেন। আমাদের এই যে আমি এখনও বসে আছি, আমার আঙুলে এখনও ভোটের কালি লেগে আছে। আমার বিশ্বাস আমাদের অনেকেরই রয়েছে। আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে লক্ষ্মীর ভাণ্ডারের পার্টি জিনিসের দাম বাড়াতে শুরু করে দিল। ভোটের আগে বললো যে আমরা এই মানুষকে রিলিফ দিচ্ছি, এই আমরা ছাড় দিচ্ছি, কেন্দ্রের সরকার দাম বাড়াচ্ছে, তার বিনিময়ে আমাদের এই প্রকল্প মানুষকে রিলিফ দিচ্ছে। আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে এরা এদের চেহারা দেখিয়ে দিল। আবার সামনে 26-এ বিধানসভা ভোটের 6 মাস আগে হয়তো নতুন কতগুলো প্রকল্প এনারা ঘোষণা করবেন। এখন আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে যে আমরা একটা সরকার হচ্ছে এই সরকারই আবার ভোটের আগে 500 টাকাটা 1000 টাকা করে, এবং আসবে কোত্থেকে? ভারে মা ভবানী তো অবস্থা, এত ঋণ রয়েছে, কেন্দ্র হাফ টাকা দিয়ে হাফ টাকা আটকে দিয়েছে, কারণ হিসাব নিকেশ নাকি ঠিক নেই। আমরা জানি না, কারণ কোনো শ্বেতপত্র প্রকাশ হয়নি বিধানসভায়। এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই কারণে এখানে সুমনবাবু জানি হয়তো উনি আমার সাথে কিছুটা ডিফার করবেন, কিন্তু আমি একটা কথা আমরা বুঝছি, প্রশ্ন খালি পশ্চিমবঙ্গ সরকারের একার নয়। কি বলতো, একটা সরকারের যেখান থেকে রেভিনিউ আসতে পারে, সে মেট্রো রেল থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, যেখান থেকে একটা সরকারের রেভিনিউ আর্নিং হতো, যদি একাধারে সেগুলো বন্ধ হয়ে যায়, পশ্চিমবাংলায় কলকারখানা শিল্প না হয়, সরকারের রেভিনিউ আর্নিংয়ের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প চালে, তখন তো রাজ্যের সরকার নোট ছাপাতে পারবে না, তখন তাকে কোনো না কোনোভাবে টাকাটা তুলতে হবে কোনো না কোনো জায়গার কাছ থেকে। আবার এটা কেন্দ্রের সরকারের ক্ষেত্রেও সত্যি, এবং তার জন্য আমি একা বিজেপিকে দোষ দেবো না। এই সমালোচনা আমাদের কংগ্রেস সরকারের বিরুদ্ধেও ছিল। একটা যে থিওরি চললো আমাদের দেশে, বিশেষ করে 92 সালের পর থেকে, যে ইট ইজ নট গভর্নমেন্টস বিজনেস টু ডু বিজনেস, সরকারের কাজ ব্যবসা করা নয়। এই করতে গিয়ে ভেল থেকে শুরু করে স্টিল অথরিটি থেকে শুরু করে একটার পর একটা লাভজনক সংস্থা দেশের বিক্রি হয়েছে। সরকারের রেভিনিউ আর্নিংয়ের যে জায়গাগুলো, সেগুলো সংকুচিত হয়েছে। কিন্তু সরকারকে দেশ চালাতে গেলে টাকা পয়সা লাগবে, তোমার সেনাবাহিনীকে রাখতে হবে, তা বিভিন্ন ব্রিজ তৈরি করতে হবে, রাস্তা তৈরি করতে হবে, সেন্ট্রাল ইউনিভার্সিটি চালাতে হবে, সরকারের খরচা আছে। টাকাটা আসবে কোত্থেকে? পেট্রোলের দাম বাড়াও, ডিজেলের দাম বাড়াও, ভ্যাকসিন নাও দাম দিয়ে, এই করে সরকারকে টাকা তুলতে হবে। এইটা কিন্তু একটা ম্যাক্রো ইকোনমিক একটা
একটা আলোচনা এই প্রশ্নে জরুরি। তুই বলার এবং আমার শেষ কথা আমি 300 ইউনিট বিদ্যুৎ এতদিন ধরে দিতে হতো বোধহয় 1900 টাকা, 1948 টাকা 40 পয়সা, এটা নতুন তালিকায় হচ্ছে 2351 টাকা 18 পয়সা। আমি তোমাকে একটা সাধারণ হিসেব বলছি সোনালি, একটা মধ্যবিত্ত পরিবারে যার কাছে গত জুন মাসে মানে 2023-এর জুন মাসে বিদ্যুতের বিল ছিল 800 টাকা, সেই পরিবারকে এইবার দিতে হচ্ছে মোটামুটি 1400 থেকে 1500 টাকা। সোজা কথা বলছি। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু এমন একটা সময় বাস করছি, আমি দলমত নির্বিশেষে বলছি, সাধারণ মানুষের, মধ্যবিত্ত মানুষের, একটু খেটে খাওয়া শ্রমজীবী পরিবারের উপার্জন কিন্তু সেইভাবে বাড়েনি। গত এক বছরে আমাদের উপার্জনগুলো যে 30,000 টাকা উপার্জন করতে মাসে, তারটা 60,000 টাকা হয়ে গেছে। 20,000 টাকা উপার্জন করা মানুষের উপার্জন 40,000 টাকা হয়ে গেছে, এমন কিন্তু নয়। আমাদের উপার্জন কিন্তু ডবল হয়নি। আমাদের কিন্তু অনেক জায়গা থেকে আমাদের উপার্জনের বরং সংকুচিত হয়েছে কিছু ক্ষেত্রে। কিন্তু জিনিসের এই বাড়তি বোঝাটা জিনিসপত্রের দামের আমাদের ওপর সরকারের জন্য এসে পড়ছে। আর আমি সুমনবাবুর সাথে একটা কথা, জাস্ট উনি যেটা বলেছেন, আমি ওনার কথাটাকে আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমি একটা কথা খালি ওনাকেও ভেবে দেখার জন্য অনুরোধ করবো। এই যে প্রশ্নটা আসলো যে বাগান থেকে ফুটপাতে যারা সরাসরি নিজেদের প্রোডাক্টটাকে এনে বিক্রি করছে, যার হয়তো বিরাট একটা ফ্রেট চার্জ বাড়ছে না বা কিছু বাড়ছে না, তার জিনিসের দাম কেন বাড়ছে? সুমনবাবু, যে মানুষটা ফুটপাতে, বাগান থেকে ফুটপাতে ফুলকপি এনে বিক্রি করেন, যদি তারও বাড়ির ইলেকট্রিক বিলটা বাড়ে, যদি তার সন্তানের স্কুলের মাইনে বাড়ে, যদি তার মনে করুন বাড়িতে তার একটা ইলেকট্রিকের বাল্ব খারাপ হয়ে গেলে বাল্বটা কেনার দাম বাড়ে, তার কস্ট অফ লিভিং যদি বাড়ে, তাহলে তার ফুটপাতে বিক্রি করা সবজিটার দামও বাড়তে বাধ্য। নাহলে সেই মানুষটা সাস্টেন করবেন কি করে? যে মানুষটা রিক্সা চালান, তার তো রিক্সা চালাতে পেট্রোল লাগবে না, ডিজেল লাগবে না। কিন্তু রিক্সাওয়ালার বাড়িতেও যদি সিলিন্ডারের দামটা বাড়ে, তাহলে রিক্সাওয়ালাকেও রিক্সা ভাড়া বাড়াতে হবে। সুতরাং এইটা তো একটা মানে ক্রাইসিস আমাদের সবার সামনে। আমি তোমার সঙ্গে একমত, খালি এইটুকুই বলে দিই, এই যতগুলো পয়েন্টগুলো বললেন এইগুলো আগেও ছিল, পরেও ছিল। হঠাৎ বাড়ার তো কারণ নেই যে ইলেকট্রিকের বাল্ব বেড়ে গেছে, ইলেকট্রিসিটির দাম বেড়ে গেছে। কিন্তু এর সঙ্গে একটা জিনিস ঠিক, তোমার দুটো পয়েন্ট আমি কমপ্লিটলি মানি। সরকারের রেভিনিউ সোর্স কমে যাচ্ছে বলেই ওরা আনঅর্গানাইজ সেক্টরকে এখন হিট করছে, ফুটপাত থেকে তুলে দিচ্ছে। কারণ অর্গানাইজ সেক্টরে যে ট্যাক্সটা পাওয়া যায় সেটা সরকার পায়, আর ফুটপাতের টাকাটা তৃণমূল পায়, লোকাল পার্টি পায়। তো এই জন্য এখন উঠিয়ে দিয়ে সোজা রাস্তায় ঘুরিয়ে আনতে হবে। আমার প্রশ্ন অন্য, যেটা অর্গানাইজ সেক্টর, তার দামের সঙ্গে ফুটপাতের দাম কি করে এক হয়? কারণ অর্গানাইজ সেক্টরকে ট্যাক্স দিতে হচ্ছে, এয়ার কন্ডিশন টাকা দিতে হচ্ছে, ট্রেড দিতে হচ্ছে, তাকে যে ভ্যানে নিয়ে আসতে হচ্ছে যাতে সতেজ থাকে সেই খরচটা দিতে হচ্ছে না। কিন্তু একটা আমি কথাটা শেষ করি, এই ফুটপাত থেকে তুললে তবে ইলেকট্রিসিটি যেটা ট্যাপ করে নেওয়া হয় তার চাহিদা কমবে। তো তার চাহিদা কমলে তবেই আমরা জনসাধারণকে যেই ইউনিটেড ট্যাক্সটা দেওয়া দিচ্ছি সেটাকে কমাতে পারবো। আমার মনে হয় উত্তরটা আপনার আগের কথার মধ্যে কিছুটা উত্তর রয়েছে। এই যে ফুটপাত থেকে এখন বলছে না হকার তুলবে, হকার তো ঘোড়ার ডিম তুলবে, এর আগে এই শোতেও বলেছিলাম। মাঝখান থেকে যেটা হবে, যে হকারকে মাসে এখন 15,000 টাকা তোলা দিতে হয়, তাকে 30,000 টাকা তোলা দিতে হবে। এই যে বাড়তি 15,000 টাকা, এইটার জন্য কিন্তু সেই হকার যে জিনিসটা বিক্রি করছেন তারও 10 টাকা দাম বাড়বে। সেই দাম দিয়ে আপনাকে কিনতে হবে। জিনিসের যে ফুটপাতের জিনিসের যে দাম বাড়ছে তার একটা বড় কারণ হচ্ছে এই তোলাবাজি। ফুটপাতে কোন হকার আজকে মাস গেলে পুলিশকে এবং তৃণমূলকে হাজার হাজার টাকা তোলা না দিয়ে ব্যবসা করতে পারছে বলুন তো? সেই টাকাটা দেবে কোত্থেকে? যেরকম ইলেকট্রাল বন্ডের টাকা অন্যভাবে তোলা হয়, বড় বড় সরকার তুলছে, সেরকমভাবে রাস্তার একজন হকার ও তৃণমূলের তোলাবাজির টাকা একজন সাধারণ ক্রেতার কাছ থেকে তুলবে। এটাই তো হচ্ছে। আমরা সাধারণ মানুষের রূপে পড়ে গেছি। তোলাবাজকে পার্টিতে দিচ্ছে, সরকারের তো ভাড়ারে আসছে না। এক্স্যাক্টলি, টাকাটা সরকারের কাছে আসছে না। আমি আসবো সবার কাছে আসবো। তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কিছুক্ষণ আগে শুনছিলাম যে এর আগে আমরা আলোচনাও করছিলাম যে বারবার করে যে বিষয়গুলোতে কোথাও নির্বাচনী প্রচার থেকে সরাসরি কড়া বার্তা দিয়েছেন তিনি। আমি বললাম নির্বাচনের পরও কড়া বার্তা পাওয়া গেছে তার মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে। কিন্তু এই যে বিদ্যুৎ থেকে শুরু করে, পেট্রোল থেকে শুরু করে, বিদ্যুৎ নিয়ে তো বারবার দফা দফা বিক্ষোভ হয়েছে, এই নিয়ে কোনো বক্তব্য শুনতে পাওয়া গেল না সেভাবে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শোনাবো। এখন আমি নবান্নে থাকি, কি করে ইনকাম হবে সেটা ভাবি। বিদ্যুতের দাম বাড়ায়নি, রেশনে পয়সা লাগে না, স্বাস্থ্যসাথীতে পয়সা লাগে না, লক্ষ্মীর ভাণ্ডারে 15,000 কোটি টাকা চলে যাচ্ছে। তা সত্ত্বেও বন্ধু, আমরা তো কোনো ট্যাক্স বাড়াইনি। আর পাশেই দেখুন কেন্দ্রীয় সরকার বিজেপি, যারা ইলেকশন আসলে ভাগাভাগি করে। পেট্রোলের দাম কত বেড়েছে, ডিজেলের দাম কত বেড়েছে। পেট্রোল ডিজেলের দাম বাড়লে শাকসবজির দামও বাড়ে, এটা মাথায় রাখবেন।
জিনিসপত্রের দাম বাড়ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব, কিচ্ছু করবে না। সারাক্ষণ মিথ্যে কথা বলছে, জুমলা করছে। 1000 টাকার গ্যাস, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই অবস্থা হয়ে গেছে। কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল, জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল। একটা পয়সা মানুষকে দেয় না, শুধু নিজেদের নামে খরচ করে, নিজেদের প্রচারের আলোয় আনবার জন্য। ওহে নন্দলাল, 1200 টাকার গ্যাসে চলছে, ফুটছে बिना पैसा चाल। अब दिल्ली में एक सरकार आया, देखो साल भर में 10 दफे पेट्रोल का भाव बढ़ाते हैं, डीजल का भाव बढ़ाते हैं, गैस का भाव बढ़ाते हैं, केरोसिन का भाव बढ़ाते हैं। 1 महीना भी नहीं हुआ यूपी में वोट में जीता, जीतने के बाद 5 दिन में 5 दफे पेट्रोल का भाव बढ़ाया, 5 दफे डीजल का भाव बढ़ाया। पेट्रोलेर दाम बेड़ेছে কি কয় কেন, ডিজেলের দাম বাড়ছে কেন, ডোমেস্টিক গ্যাসের দাম। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে বিদ্যুতের ট্যারিফ বাড়ানো হয়েছে। 8 তারিখের পরে আমরা ডেট ডিক্লেয়ার করব। প্রথমে সিএসসি অভিযান হবে, তারপরে 15 তারিখের পরে বিধাননগরে বিদ্যুৎ ভবন অভিযান হবে। আমি আসবো নিঃসন্দেহে, আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। তার কাছে আসার আগে আরও একটা ছবি তুলে ধরাটাই খুব জরুরি। এতক্ষণ ধরে নির্বাচনী প্রচার জুড়ে সারাক্ষণ মূল্যবৃদ্ধি নিয়ে যে এত কথা বলতে শুনলাম, সেখানে রাজ্যের আকাশ ছোঁয়া দাম ছ্যাঁকা লাগছে এবং তুলনামূলকভাবে বললাম বেশ কিছু রাজ্যের থেকে কিন্তু যেগুলো প্রথম যে নামগুলো চলে আসে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, সেখান থেকেও কিন্তু বেশ এগিয়ে বাংলা, মানে কোট আনকোট এগিয়ে রয়েছি আমরা সেই মূল্যবৃদ্ধির ক্ষেত্রে, ছ্যাঁকা খাওয়ার ক্ষেত্রে। এর মধ্যে গদির ওপর বিস্ফোরা। ইলেকট্রিকের দাম তো ছিলই, নতুন করে যেটা কোথাও সাধারণ মানুষকে, মধ্যবিত্তকে ভাবাবে, সেদিকে নজর রাখা যাক একবার খুব সংক্ষেপে। নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনলে সেক্ষেত্রেও এবার বেশ কিছু ছ্যাঁকা খাওয়ার জন্য তৈরি থাকতে পারে সাধারণ মানুষ। এবার বাড়ি কেনার খরচও বেড়ে যাচ্ছে। আপনি জানেন বা জানতে পারেননি, যেভাবে বাড়ছে বাড়ি কেনার খরচ, কিভাবে বাড়ছে পরের স্লাইড চালাতে বলবো। স্ট্যাম্প ডিউটিতে 2% ছাড় দেয় রাজ্য। এতদিন পর্যন্ত স্ট্যাম্প ডিউটিতে 2% ছাড় দেওয়া হতো রাজ্যের তরফ থেকে, 2%। সেই ছাড় এবার প্রত্যাহার করা হলো। স্ট্যাম্প ডিউটিতে, অর্থাৎ যেটা রেজিস্ট্রেশনের সময় লাগে, সেই স্ট্যাম্প ডিউটিতে 2% যেটা ছাড় দেওয়া হতো, 2% ছাড়, সেই ছাড়ও এবার প্রত্যাহার করা হলো। যার ফলে বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও কিন্তু আপনার খরচ বাড়ছে। এটাও চুপিসারে বাড়ছে, কোনো সাংবাদিক সম্মেলন, প্রেস কনফারেন্স, ক্যামেরার সামনে ধমক চমক ছাড়াই। জানুন, বুঝুন, তৈরি থাকুন। আমি সরাসরি আসছি মণিশঙ্কর বাবুর কাছে। মণিশঙ্কর বাবু, এই যে এত লম্বা একটা বক্তব্য শোনাচ্ছিলাম আমি, তারপর যখন এই মূল্যবৃদ্ধিগুলো হয়, যখন এই জিনিসগুলো ধীরে ধীরে প্ল্যান করে পরিকল্পনা মাফিক বাড়ানো হয়, তখন পাল্টা প্রশ্ন আসে না যে শুধুমাত্র নির্বাচনটা দরকার ছিল? যেই মুহূর্তে নির্বাচন মিটে গেল, নির্বাচনের আগে হ্যাঁ ইয়ে দেঙ্গে ও দেঙ্গে, এই ওই করবো সেই করব, নির্বাচন মিটে যাওয়ার পর সঙ্গে সঙ্গে দাম বাড়ানো শুরু হয়ে গেল।